ওকে, আমরা সিআই ব্যাচ 21 এর ক্লাস নাম্বার 22তম আলোচনা শুরু করছি এবং আজকের দিনে আলোচনা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ক্রুড আমরা শুরু করব আর কি। আর অবজেক্ট ওরিয়েন্টেড ক্রুডে যেটা দিয়ে শুরু করব তা হচ্ছে যে ডাটা সেভ করতে পারি কিভাবে। ক্রুড, হ্যাঁ, সি আর ইউডি, হ্যাঁ, সি আর ইউডি, ক্রিয়েট, রিড, আপডেট এন্ড ডিলিট, রাইট? এই আচ্ছা, আমরা ডেটাবেজ এর সাথে আমরা যা বলছিলাম একটু বলে নিই। দেখেন, এভাবে বলে ক্রুড, ক্রিয়েট, ক্রিয়েট মিন্স ডাটাবেজে ডাটা দেওয়া, রিড সিলেক্ট করা, ডেটাবেজ থেকে ডাটা সিলেক্ট করা, ক্রিয়েট, রিড, আপডেট, ডিফল্ট, ডিলিট। সো ক্রুড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট যে কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রেই। আপনি যখনই সফটওয়্যার ডেভেলপ করতে যাবেন আপনাকে ডাটা নিয়েই কাজ করতে হবে। আর ডাটা নিয়ে যখন কাজ করতে যাবেন তখন আপনাকে ডাটা প্রথমে হ্যান্ডেল করা শিখতে হবে, ডাটা রাখা, ডাটা সিলেক্ট করা, আপডেট করা, ডিলিট করা, এই কাজগুলো। ক্রিয়েট or add data to base. Okay, read data, select data to database, update data, data in database. ঠিক আছে, delete data, delete data in base। একটু দেখেন, ইন আর টু, ইন ডাটাবেজের মধ্যে কাজ করবে, অ্যাড মানে ক্রিয়েটটা বা অ্যাড করাটা ডাটাবেজের ভেতরে গিয়ে হবে, রাইট? সিলেক্ট ডাটা টু ডেটাবেস, লাইক ডেটাবেস থেকে আমরা তুলে নিয়ে আসবো, রাইট? আপডেটের কাজটাও কোথায় হবে? ডেটাবেসের মধ্যে হবে। ডিলিটের কাজটাও কোথায় হবে? ডেটাবেসের মধ্যে হবে। তার মানে আমরা যখন ডাটা নিয়ে যাব, ডাটা রাখতে অ্যাড করছি, ডাটা ডেটাবেসে রেখে দিচ্ছি, সিলেক্ট করছি, ডেটাবেস থেকে ডাটা তুলে নিচ্ছি, আপডেট করছি, ডেটাবেসের ডাটা আপডেট করছি, ডিলিট করছি, ডেটাবেসের ডাটা ডিলিট করছি। ওকে, এখন আমরা একটা ফর্ম তৈরি করি। PHP ফাইল বলছি, add student, আমি একটা কাঠামোর মতো বানিয়ে ফেলি, ঠিক আছে? ওই যে ওয়েব পেজের একটা কাঠামো হয় না, হেডার ফুটার, তার ভেতরে ফর্ম, সেরকম একটা কিছু। HTML head, title, add student info, body, form, action, method,
টেবিল ওপি প্রসেসে যাবে কিন্তু, হ্যাঁ। বর্ডার অ্যালাইন এটা আমরা পারি, হ্যাঁ। এটা আপনি দেখতে থাকেন, শুধু সাথে সাথে করার দরকার নেই। দেখেন টিডি দুইটা করে কলাম হবে আমরা বলেছি। এখন যদি এই এটাকে আমরা রান করাই, ব্রাউজারে দেই, আচ্ছা যদি আমরা দেখি লোকাল হোস্ট CI bash 21 day 22, এই যে অবস্থাটা না, ছোট্ট একটা সেলের মতো আসছে। এটাকে আমরা আস্তে আস্তে করে শেপ করার চেষ্টা করি। Width 500 pixel, এটা বেটার হচ্ছে 1080 পিক্সেল এ যায়। আমি কাঠামোটা বানাবো, একটু খেয়াল করেন। এর ভেতরে আমরা যদি ওয়েব লেআউট বানাতে চাই, নেন 4টা রো নিয়ে নিলাম, একটা টেবুলার ফরম্যাটে ওয়েব লেআউট আমি বানাবো। আর টেবুলার ফরম্যাটের ওয়েব লেআউটের জন্য আমি যদি আপাতত হাইটটা সেট করে দেই 1300 পিক্সেল, দেখেন আমাদের এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। বা আরেকটু কমিয়ে দেই 1100 পিক্সেল, দেখেন এরকম একটা অবস্থা দাঁড়ালো। এরপর উইডথ কমানোর কাজ, বা এর ভেতরে আমি নামটা লিখে ফেলি, লোগো, দেন ব্যানার, মেনু, বা এটাকে যদি এরকম লিখি একটু খেয়াল করেন যে বক্স গুলোর মধ্যে এভাবে লেখা আসছে, রাইট? এটা তো আমরা জানি টেবিলের কনসেপ্ট। বাট আমি যখন ওয়েব লেআউটটা টেবুলার কনসেপ্টে বানাতে চাচ্ছি, লোগো, ব্যানার হবে, মেনু হবে, তার মানে মেনুতে দুইটা সেল হবে না, একটা হবে। আর এখানে এখানেও আমরা পাশাপাশি 3টা সেল করব, লেফট কন্টেন্ট, রাইট, আর নিচেরটাই ফুটার। সো নরমালি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে এরকম, কলাম স্প্যান যদি আমি 2 তে যাই, তাহলে দেখেন না ওটা মার্জ হয়ে গেছে, খেয়াল করেছেন? আবার এটাকেও আমি প্রথম যে সেলটা, কলাম স্প্যান 2 করে দেই, এটাও কি মার্জ হয়ে গেছে। আর এখানে এটাকেও আমি কলাম স্প্যান 2 ধরে যদি আগাই, তাহলেও কি হয়েছে, এটাও মার্জ হয়ে গেল। বাট আমার দরকার কি, এখানে আরেকটা পেইন তৈরি হবে, যে আমার তো কন্টেন্টের ভেতরে কয়টা দরকার, 3টা সেল দরকার। এটা হচ্ছে লেফট, লেফট কন্টেন্ট, রাইট। তাহলে ওইদিকে এলোমেলো হয়ে গেছে, খেয়াল করেছেন? তো এই এলোমেলোটা সরানোর জন্য আমি এই ব্যানারের সাথে এই মেনুটা যুক্ত করব, মেনুতে আবার এই অংশটা যুক্ত করব, ফুটারে এই অংশটা যুক্ত করব। সো বেসিক্যালি এর জন্য যেটা করা হয়ে থাকে, আমরা ব্যানারকে করে দিব কলাম স্প্যান কত, 3, মেনুকে করে দিব কলাম স্প্যান 3, সরি ব্যানারকে কলাম স্প্যান 2, কারণ 2 আর 1 3, আর এ অলরেডি 3, আর এরা হচ্ছে 3, আর নিচে ফুটারও কত হবে, 3।
তার মানে হরাইজন্টালি সেম হতে হয়, তাই না? টেবিলে এই যে এখন হয়ে গেছে। আচ্ছা, গেল। এবার লোগোর উইথ আর হাইট। উইথ আমি বলছি 150 পিক্সেল, হাইট আমি বলছি 150 পিক্সেল। দেন মেনু, উইথ আমি বলছি 150 পিক্সেল। ফুটার উইথ 150 পিক্সেল। সরি, এইটা হবে, তো উইথ হবে না, হাইট 100, সরি এটাকে আমি 80 পিক্সেল বলি ফুটারটা। আর মেনুর হাইটটা আমরা সেট করি, হাইট আমি বলছি 50 পিক্সেল। এই শেডে আসছে কিছুটা। আর এবার রাইট সাইডটাতে আমি 150 পিক্সেল দিয়ে দিই। উইথ হচ্ছে 150 অথবা 200 পিক্সেল, বেটার। তাহলে এখানেও উইথটা 200 পিক্সেল দিয়ে দিই। এই যে হলো, দেখেন আমার কাঠামোটা দাঁড়িয়ে গেছে। আচ্ছা, তো মেনুতে ফার্স্টে আমি যেটা করি, মেনু প্রথমে আমি রাখি, এই পেজটার নাম কি দিচ্ছি আমি, hyperlink reference থেকে add student.php। এর পরেরটা আমরা যেটা বানাবো সেটা হচ্ছে view student.php। এবার নিচে কন্টেন্টের এই জায়গাটাতে আমাদের কন্টেন্ট লেখা শুরু করতে হবে। এটাকে আমরা v align top, now যদি আমরা দেখি vertical align issue, এই জায়গাটাতে আমাদের এখন আবার কি করতে হবে একটু দেখেন, ফর্ম তো উপরে একটা ফর্ম আছে, সেই ফর্মটা তো ক্লোজ হয়েছে না? ফর্মের ভেতরে ফর্ম দেয়া যায় না, হ্যাঁ। তো উপরের ফর্মটা কি আমার দরকার আছে? উপরে না, আমাদের দরকার পড়বে কোথায়? ভেতরে। তো কারণ আমরা এখানে ফর্মটা তৈরি করব, ফর্ম অ্যাকশন মেথড পোস্ট। এবার আরেকটা টেবিল, তাই না? টেবিল tr td, হ্যাঁ টেবিলের মধ্যে টেবিল নেওয়া যায়। border 1 align center with 70%, এরকম হয়েছে। বাট আমার টার্গেট যেটা থাকবে ফর্মের উপরে,
হিস্ট্রি অ্যাপ্লাই করি অ্যাড স্টুডেন্ট এইসব, ঠিক আছে। দেখেন খেয়াল করেছেন অ্যাড স্টুডেন্ট ফর্মটা এখানে আসে। এখানে আমাদের ফর্মের এলিমেন্ট গুলো বসাতে হবে আলটিমেটলি, তাই না? স্টুডেন্ট নেম, input type text name student name, email address, mobile number, অ্যাড্রেসটা আপাতত নিচ্ছি না, ঠিক আছে। সাবমিট, নেমটা কি দিব, বাটন। দেখেন আমার ফর্মটা অ্যাডটুক হয়েছে, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, আর মোবাইল নাম্বার। এখানে আমাদের ইয়েগুলো আসে নাই কেন? ও আচ্ছা, আমরা কোনো কিছু দেই নাই। অ্যাড স্টুডেন্ট আর ভিউ স্টুডেন্ট, এই যে ক্লিকেবল হয়েছে, ঠিক আছে। আমাদের ভিউ স্টুডেন্ট পেজটা নাই। অ্যাড স্টুডেন্টের ফর্মটা আমাদের হয়ে গেছে, হ্যাঁ, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার। এখন এই ফর্মের ডাটাটা তো আমরা চাচ্ছি ডেটাবেসের দিকে নিয়ে যেতে, রাইট? অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে, র প্রসেস না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে আমরা নিয়ে যেতে চাচ্ছি। সো অবজেক্ট ওরিয়েন্টেডে কি লাগে? ক্লাস লাগে, আমাদের ক্লাস বানাতে হবে, ডেটাবেস সার্ভার লাগবে, ডেটাবেস সার্ভারের মধ্যে ডাটা টেবিল লাগবে, দেন তার ভিতরে আমরা ডাটা দিতে পারবো। সো বেশ কিছু কাজ আছে, একটু বলে নেই স্টেপগুলো।
যখনই এ ধরনের কোনো কাজে আমরা যাব, প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে ফর্ম, দেন ডেটাবেস টেবিল, দেন আমার কি ক্লাস বানাতে হবে, ক্লাসের ফাংশনের মাধ্যমে আমাকে ডেটাবেসে ডাটা দিতে হবে। সো দেখেন আমরা কি করি আস্তে আস্তে। আমাদের জ্যামটা ঠিক আছে কিনা একটু দেখেন তো, আমাদের মাইস্কুয়েলটা। হ্যালো, দেখ আমাদের তো ফর্ম হয়েছে, এবার দরকার কি ডেটাবেস, যে ডেটাবেসের ভেতরে যেন আমরা ডাটাগুলো স্টোর করতে পারি। তো ডেটাবেসে ডাটা স্টোর করার জন্য, বা আমি যদি কোনো সফটওয়্যারের ডাটা স্টোর করতে চাই, আমার ডেটাবেস সার্ভারের দরকার পড়ে। ওকে, ডেটাবেস সার্ভার, পিএসপি বেশ কিছু ডেটাবেস সার্ভারের সাথে কাজ করতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে মাইস্কুয়েল, ওরাকল, এমএসকিউএল, পোস্টগ্রি, এগুলো হচ্ছে অন্যতম। এছাড়াও সে মঙ্গো ডেটাবেসের সাথেও কাজ করতে পারে, মঙ্গোডিবি, মারিয়াডিবি যেটাকে আমরা বলছি নয়স্কুয়েল। তো এখন ঘটনা হচ্ছে যে ডেটাবেস সার্ভার বিষয়টা কি। ডেটাবেস সার্ভার হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা সার্ভার যেখানে আমরা ডাটাগুলোকে অর্গানাইজ ভাবে স্টোর করতে পারি এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কানেকশনের মাধ্যমে ডাটা অপারেশনও করতে পারি। আপনি ম্যানুয়ালিও ডাটা রাখতে পারেন, ওখানে গিয়ে ওদের অ্যাপ্লিকেশন ইউজ করে, ওদের ইন্টারফেস ইউজ করে, আবার প্রোগ্রামিং এর মাধ্যমেও সেটা করতে পারে। না, সফটওয়্যার তো প্রোগ্রামিং এর মাধ্যমেই তৈরি হয়, লজিক কি প্রোগ্রামিং দিয়ে হয়, আর ডাটাগুলো হ্যান্ডেল করার জন্য ডেটাবেস সার্ভার ইউজ হয়ে থাকে। আচ্ছা, তো পিএসপি মাইস্কুয়েল কেন? মাইস্কুয়েল খুবই জনপ্রিয় এবং খুবই ফাস্টার টাইপের একটা ডেটাবেস সার্ভার, রাইট? সো আমরা আমরা দেখি যে মাইস্কুয়েলটা আমাদের আমাদের যখন জ্যাম্প ইনস্টল করেছিলাম শুরুর দিকে, তখন কিন্তু অ্যাপাচির সাথে মাইস্কুয়েলও ইনস্টল হয়েছিল, তাই না? এবং আমরা এই যে মাইস্কুয়েলটা রানিং রেখেছি। এখন যদি আমরা লোকাল হোস্টের পর স্ল্যাশ দিয়ে পিএইচপি মাই অ্যাডমিন লিখি, এন্টার দিলে আমরা মাইস্কুয়েল ডেটাবেস সার্ভারে ঢুকে যাব। এটা হচ্ছে নিয়ম, যে আপনার যদি মাইস্কুয়েল রানিং থাকে, আপনি শুরুতে প্রথম যখন আপনার মাইস্কুয়েলে ঢুকবেন তখন ঠিক এরকমই দেখতে পাবেন, কারণ এখানে ডিফল্ট যেটা দেওয়া আছে, এই যে এই জায়গাটাতে যা দেওয়া আছে সেগুলো সব ডিফল্ট কনফিগারেশন, এবং এখানেই কিন্তু অনেকগুলো স্যাম্পল এক্সাম্পল ডেটাবেস তৈরি করে দেওয়া আছে। খেয়াল করেছেন? না, তো আমরা যদি কোনো সার্ভারে ডাটা রাখতে চাই, বা আমরা যদি মাইস্কুয়েল ডেটাবেস সার্ভারে ডাটা রাখতে চাই, একটু খেয়াল করবেন, তাহলে এই সার্ভারের মধ্যে আমাকে একটা ডেটাবেস বানাতে হবে। তার মানে একটা সার্ভারে একটা ডেটাবেস না, একটা সার্ভারে বহু ডেটাবেস থাকতে পারে। আমাদের যেমন এটা একটা সার্ভার, এটা একটা সার্ভার, এই সার্ভারের মধ্যে আমরা নতুন করে একটা ডেটাবেস বানাবো আমাদের প্র্যাকটিসের জন্য। এই ডেটাবেসের উপরে প্রেস করলাম, আমি নাম দিলাম ডিবি সিআই ব্যাচ 21, ঠিক আছে? ডিবি সিআই ব্যাচ 21 কলিশন, এটা আবার কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা বা সিলেকশন, যে আমি যখন কোনো ডেটাবেসে ডাটা রাখতে যাব, কোন ধরনের ক্যারেক্টার সেট সে ফলো করবে। সবাই একটু খেয়াল করো, ক্যারেক্টার সেট সবচেয়ে বেটার অ্যাকচুয়ালি সেটা হচ্ছে UTF-8, কারণ হচ্ছে UTF-8 সকল ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। হ্যাঁ, সো UTF-8 জেনারেল সিআইটা আমরা সচরাচর ইউজ করে থাকি, যাতে সকল ধরনের ল্যাঙ্গুয়েজই আমরা ডেটাবেসে সুন্দর করে রাখতে পারি। তো এটা সিলেক্ট করার পর ডেটাবেসের নাম দিয়ে যখনই আমি ক্রিয়েট বাটন প্রেস করব, খেয়াল করেন, তখনই আমাদের সার্ভারে একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে যাবে। দেখেন ডিবিসিআই ব্যাচ 21 ক্রিয়েট হয়ে গেছে, এখান থেকেই দেখা যাচ্ছে।
আবার যদি আমি হোমে যাই, হোমে যাওয়ার পর যদি ডেটাবেজে যান, এই লিস্টেও আমাদের ডেটাবেসটাকে আপনি দেখতে পাচ্ছেন, লেফট সাইডের লিস্টেও আমাদের ডেটাবেসটাকে আপনি দেখতে পাচ্ছেন। ডেটাবেজের ভেতরে কিভাবে ডাটাগুলো থাকে, আপনারা যখনই কোনো রেজাল্ট দেখেন, রেজাল্টটা কিভাবে দেখেন বলেন তো? বোর্ডে, রেজাল্ট বোর্ডে টাঙিয়ে দেওয়া হয় না? কি করা হয়? বোর্ডে তখন কি ওই টেবিল আর রশি টেনে টেনে দেখায় না? কি দেখেন, একটা চার্ট থাকে তাই না, উপরে লেখা থাকে পরীক্ষার নাম, তারপরে তারপরে হচ্ছে নাম, রোল, রেজাল্ট থাকে না, নাম থাকে, রোল থাকে, তারপরে সিজিপিএ থাকে। তার মানে কি নাম, রোল, সিজিপিএ গুলো হচ্ছে কলাম, আর রো ধরে ধরে কি থাকে? রেজাল্ট থাকে। হ্যাঁ, রেজাল্ট থাকে। দেখেন আমরা এরকম যদি দেখি, দেখে টেবুলার কনসেপ্ট নরমালি বলা হয়ে থাকে। এখানেই যদি আঁকি, এই তো, তারপরে হচ্ছে এরকম করে ধরেন কলাম গুলোর নাম আমরা সেট করি। রোল, রেজাল্ট, ঠিক আছে। তো এটা তো কলাম আকারে ফিক্স থাকলো, তারপরে কি হবে মনে করেন, কি করা হচ্ছে, এই যে লাইক একজনের নাম ফরহাদ, তার রোল 1, তার রেজাল্ট 4, তারপর আরেকজনের নাম হচ্ছে পীযূষ, ঠিক আছে, পীযূষ রোল, তার রেজাল্ট, রাকিব রোল, রেজাল্ট, এভাবে আসবে না? তো বেসিক্যালি কি করতে হবে, এই রো গুলো কিন্তু বাড়ছে, এটা কি আমার চলক হিসেবে কাজ করছে, কলাম গুলো কি আমার ফিক্স। এখন স্টুডেন্টের ওখানে আমরা নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল বলেছি, তো ফর্মের ভিতর যখন দিব তখন প্রথমত মনে করেন আমি নাম লিখলাম ফরহাদ, তারপরে রোল লিখলাম বা ইমেল অ্যাড্রেস লিখলাম, তারপরে আমি মোবাইল নাম্বার লিখলাম, একটা রো ক্রিয়েট হলো, আরেকটা ডাটা লিখলাম, আরেকটা রো ক্রিয়েট হলো। সো আমাকে কি করতে হবে, একটা ব্ল্যাঙ্ক টেবিল বানিয়ে দিতে হবে, সাথে সাথে আমার কলাম সেট করে দিতে হবে কি কি ধরনের আপনি ডাটা নিতে চাচ্ছেন। এর জন্য ডেটাবেজে গিয়ে রো আনলিমিটেড হতে পারে, হ্যাঁ, কারণ এই যে ধরেন সব কত শত ডাটা ফেসবুকে সেভ হচ্ছে বা গুগলে কত শত ডাটা রয়েছে, তো ওখানে যদি আমি একটা টেবিলের কথাই বলি, ওরা কিভাবে ম্যানেজ করেছে ওটার ব্যাপার। আর যদি একটা সিঙ্গেল ডেটাবেস টেবিল হয়, তাহলে বলা হচ্ছে কিছুদিন আগ পর্যন্ত বলা হলো যে ফেসবুকে কি হয়েছে, 200 কোটি ইউজার রয়েছে। 200 কোটি ইউজার যখন আছে, ডেফিনেটলি ওখানে ইউজার নামে একটা টেবিল আছে, তাই না? ওখানে একটা ইউজার নামে টেবিল রয়েছে, আর ওই ইউজার নামে টেবিলের মধ্যে কি করা হচ্ছে, ইউজার নামে টেবিলের মধ্যে তাহলে 200 কোটি রেকর্ড আছে, 200 কোটি 200 crore রেকর্ড কিন্তু সেখানে রয়েছে। তো এই 200 কোটি রেকর্ডের মধ্যে থেকে ধরেন সব সময় কি সেম ডাটা যাচ্ছে, যেমন আমরা রেজিস্ট্রেশন করছি, নাম, মোবাইল, ইমেল অ্যাড্রেস আর বার্থ ডেট দেওয়া হচ্ছে, এই ডাটাগুলোই ঢুকছে, এই ডাটাগুলোই ঢুকছে।
ডাটার ভ্যালু কি ডিফারেন্ট বাট ডাটা সেম টাইপের, রাইট? আচ্ছা, আমরা এখন একটা টেবিল বানাবো যেখানে আমরা কি করতে যাচ্ছি, আমরা এই ফর্মের ডাটাটা স্টোর করতে যাচ্ছি। ফর্মের নাম কি হচ্ছে স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার। এখন ডেটাবেজে যখন কোনো ডাটা রাখা হয় তখন আরেকটা ইন্টারেস্টিং কাজ করা হয়, যে ডাটাগুলোকে যেন আমি খুঁজে পাই। ধরেন ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার বা হয়তো ডিফারেন্ট বা ইউনিকনেস আমরা সেট করতে পারি, নাম সেম হয়ে যেতে পারে। সো আবার নিউমেরিক ভ্যালু দিয়ে ইউনিক চেক করাটা ওয়াইজ। মাইস্কুয়েল বলে যে আপনি এমন একটা ভ্যালু রাখেন ওই টেবিলে যাতে প্রত্যেকটা রোতে ওই ভ্যালুটা কি হয়, ডিফারেন্ট হয়, ইউনিক হয়, রাইট? সব ধরনের ডেটাবেস সার্ভারের ক্ষেত্রে এই রুলসটা প্রযোজ্য। তো আমাদের ফর্মে ডাটা আছে কয়টা, তিনটা, নাম, ইমেল আর মোবাইল, ঠিক আছে? এর সাথে আরেকটা ফিল্ড লাগবে, সেটা কি আইডি। হ্যালো, হ্যাঁ। সো যেটা বলছিলাম যে একটা ফিল্ড লাগবে প্রাইমারি, তাই না, ফিক্সড, এবং এটাকে আমরা নরমালি অটো ইনক্রিমেন্ট বলে থাকি। তো আমরা একটা টেবিল নিচ্ছি, টিবিএল স্টুডেন্ট। টিবিএল স্টুডেন্ট ফিল্ড কয়টা হবে, চারটা, ফর্মের তিনটা আর একটা অটো ইনক্রিমেন্ট ফিল্ড। আমরা নিচ্ছি স্টুডেন্ট আইডি, এটা ইন্টিজার, লেন্থ বলছি লাইক 5 ফর এক্সাম্পল। লেন্থটা কি, ইন্টিজার হচ্ছে নাম্বার, ইন্টিজার হচ্ছে নাম্বার 1 2 3 4 এরকম করে নাম্বার। 5 মিনস হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 5টা 9, সর্বোচ্চ ভ্যালু কত, 5 ডিজিটের, 5টা 9, হ্যাঁ সর্বোচ্চ ডিজিট। মনে করেন আমি 0 থেকে 9, এখন আমি যদি 5 লেন্থ দেই তার মানে কি 5টা পাশাপাশি 9 বসালে যে লেন্থ হবে, পাশাপাশি 5টা 9 বসালে কত হবে একটু দেখেন তো, পাশাপাশি 5টা 9, 99,999, এটা 1 লাখের কাছাকাছি, রাইট? 6 ডিজিট হলে আরেকটা 9, 9,99,000, আরেকটা 7 ডিজিট হলে 99 লাখ, তাই না? আর হচ্ছে 8 ডিজিট হলে 9 কোটি, তাই না? এভাবে বাড়তে থাকবে। তো কোলিশনটা সেট করার দরকার নেই, ইন্টিজারের ক্ষেত্রে কোলিশন সেট করতে হয় না। এখানে এসে ইন্ডেক্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডেক্সটা বলে দিতে হয় প্রাইমারি, প্রথম যে ফিল্ডে এটা প্রাইমারি হয়, এটা যাই আসুক ওকে গো প্রেস করবেন। স্টুডেন্ট আইডিটা আর অটো ইনক্রিমেন্ট, এই টিক মার্কসটা দিয়ে দিতে হয়, মানে অটোমেটিক এই ভ্যালুটা বাড়তে থাকবে, একটা রো ঢুকবে আইডি বাড়বে, একটা রো ঢুকবে আইডি বাড়বে, তার মানে এই ফিল্ডের ভ্যালু আমাকে দিতে হবে না। আচ্ছা, বাকি যেগুলো আছে, স্টুডেন্ট নেম, এটা হবে ড্রপ ডাউন থেকে নেম, যেহেতু টেক্সটে আসবে এটা হবে কি ভার্কার। সো এই চারটা ফিল্ড, এই যে ইন্টিজার, ভার্কার, টেক্সট আর ডেট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক ফিল্ড রয়েছে বাট এই চারটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টিজার হচ্ছে নাম্বার, ভার্কার মনে করেন টেক্সট বাট অল্প টেক্সট, শর্ট টেক্সট 255-56 ক্যারেক্টার সর্বোচ্চ, তখন ভার্কার ইউজ হবে। টেক্সট, এটা অনেক ডেটা, মানে ফর্মের ভেতরে আপনি যখন টেক্সট এরিয়া দিয়েছেন অথবা বিশাল রেকর্ড সেভ করছেন তখন টেক্সট হবে। আর ডেট এন্ড টাইমের জন্য ডেট, এটা ইউজ আছে। ভার্কার দিলাম, সরি এটা আমরা ভার্কার সেট করলাম। ভার্কার, একজনের নাম হতে সর্বোচ্চ কত ক্যারেক্টার লাগে, 50 ক্যারেক্টার। ভার্কার 50 দিয়েছি। স্টুডেন্ট নেম, ইমেল, একটু খেয়াল করেন, ইমেল অ্যাড্রেস, এটাও কি ভার্কার হবে না? সর্বোচ্চ কত দেওয়া যায়, 256, কারণ ইমেলের কোনো লেন্থ নেই, আপনি কিন্তু বলতে পারেন না যে ইমেল এত ক্যারেক্টার হবে এত ক্যারেক্টার হবে। আর মোবাইল নাম্বার, না মোবাইল নাম্বারটা ইন্টিজার আপনি দিতে পারেন কারণ সবই নাম্বার। আবার যদি আপনি +88 রাখেন ফর এক্সাম্পল, তখন কিন্তু প্লাসটা নাম্বার না। আবার যদি নাও রাখেন, আপনি 11 ডিজিটের ইন্টিজার ভ্যালু আপনি দিতে পারেন। পার্থক্য কিন্তু তৈরি হবে, ইন্টিজার ডেটাবেসে
যে জায়গা নেয় ভার্কার তার তুলনায় অর্ধেক জায়গা নেয়। রিপিট করছি, ইন্টিজারের 1 ডিজিট 2 বাইট আর ক্যারেক্টারের 1 ডিজিট 1 বাইট। পার্থক্য বুঝতে পারছেন? ডাবল। তো তার মানে আমি যদি মোবাইল নাম্বার রাখি 11 ডিজিট ভার্কারে, তাহলে আমার 11টা নাম্বার লিখলে কি হবে? 22টা ভার্কারের সমান হবে। 22টা ভার্কারের সমান। হ্যালো, যা বলছিলাম যে ভার্কার অর্ধেক জায়গা নেয় ইন্টিজারের তুলনায়। ইন্টিজার 11 মানে 22 বাইট আর ভার্কার 11 মানে 11 বাইট অনলি। তো জায়গা কমানোর জন্য মনে করেন কোন ক্ষেত্রে নাম্বার ছাড়া আমার সম্ভব না, নাম্বার দিতেই হবে, আমার যোগ বিয়োগ গুণ ভাগ এখানে ইনভলভ, অপারেশন লাগবে, তখন ইন্টিজার। বাকি সকল কেসে কি হবে? ভার্কার। না, ওইগুলো অটোমেটিক হয়ে যাবে। দেখেন আমাদের একটা প্রাইমারি কি বসে গেছে, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, অটো ইনক্রিমেন্ট। এটা প্রাইমারি কি আকারে, ফর্ম হয়েছে আমার, এখানে ডেটাবেস হয়েছে, তারপরের স্টেপটা কি, ঠিক না? এর পরের স্টেপটা হচ্ছে, হ্যালো, জি জি ভালো। দেখেন, তো আমরা ডেটাবেস টেবিল বানালাম, ফর্ম আমার হয়েছে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম, ছোট জিনিস। দেখেন আমাদের ফর্ম হয়েছে, ডেটাবেস হয়েছে, এখন কাজটা কার? ক্লাস ওরিয়েন্টেড জব। কারণ ক্লাস ওরিয়েন্টেড জবের জন্য আমরা যেটা করব, নরমালি যেটা হয়ে থাকে, তখন আমরা ফর্মের সাবমিট বাটনটা সাবমিট করব, তার আগে আমরা একটা কাজ করি, ডে 22 এর মধ্যে নিউ ফোল্ডার থেকে একটা ফোল্ডার নিয়ে নিই, ক্লাসেস। এর ভেতরে আমার ক্লাস ফাইলগুলো থাকবে। আমরা এর ভেতরে একটা পিএসপি ক্লাস নিই স্টুডেন্ট নামে, স্টুডেন্ট নামে একটা পিএসপি ক্লাস নিচ্ছি, ঠিক আছে? ক্লাসগুলো কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সময় আমরা নরমালি ক্লাস ইউজ করে থাকি। তো সেই ক্ষেত্রে ক্লাসের মধ্যে আমরা যখন ফাংশন লিখবো, তার আগে একটা কাজ করতে হয়। ততদিন পর্যন্ত তো জাস্ট ক্লাসের ফাংশন আমি বলেছিলাম, যে ক্লাসে কিছু ফাংশন আছে পিএসপি তে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং। এদেরকে বলা হয়ে থাকে ম্যাজিক ফাংশন, যারা অটোমেটিক নিজেই নিজেকে কল করে দেয়। বুঝতে পেরেছি? মানে নিজেই নিজেকে কল করতে পারে এরকম ফাংশন গুলোকে বলা হয়ে থাকে কি? ম্যাজিক ফাংশনস। আর এই ম্যাজিক ফাংশনস গুলো মধ্যে থেকে আমরা নতুন একটা ম্যাজিক ফাংশনস দেখবো আজকে, সেটাকে বলা হয়ে থাকে কনস্ট্রাক্ট বা কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টর কিভাবে লিখে? এই যে দেখেন, কন্ট্রোল ধরে স্পেস দিলে অনেক কিছু চলে আসে, রাইট? এই যে আন্ডারস্কোর যখন আপনি দেবেন, এই যে আন্ডারস্কোর, তখন দেখেন কনস্ট্রাক্ট সিলেক্ট করে দিলাম, পাবলিক ফাংশন আন্ডারস্কোর কনস্ট্রাক্ট। ওকে, পাবলিক ফাংশন আন্ডারস্কোর কনস্ট্রাক্ট। হ্যাঁ, এটাও পিএসপি ফাইল, এটাও পিএসপি ফাইল, এটা ক্লাস আর এটা ফাইল।
এই কনস্ট্রাক্টরটা আমি রাখি, পরে আমাদের যখন ডাটা সেভ করতে হবে, মনে করেন আমি যখন ডাটা সেভ করব, আমার বাটনটা প্রেস হলে আমরা বলি না যে ইজ সেট করতে হয় না, ইজ সেট, সো সেই কাজটা করি। আমি এরকম করব যে ইফ আন্ডারস্কোর পোস্ট এর নামটা কি, বাটন, ইজ সেট লিখতে। এই এখান থেকে আমি কি করব, এই বাটনটা প্রেস হলে আমি যেটা করব, আমার এই ক্লাসের ভেতরে ফর্মের ডাটাটাকে পাঠিয়ে দিব একটা ফাংশনের কাছে। মনে করেন আমি ফাংশনটার নাম লিখছি ফাংশন সেভ স্টুডেন্ট, রাইট? এই ফাংশনের কাছে ডাটা পাঠাবো, রাইট? আমি কি পাঠাবো, ডাটা পাঠাবো। ডাটাগুলো আসবে কোথা থেকে, ফর্ম থেকে, লিংক দিতে হবে। সো এখন বলেন তো, যদি কোনো ক্লাসের ফাংশন কল করতে চাই কি করতে হয়, শুরুতে রিকোয়ার করতে হয়। গুড। সো শুরুতে রিকোয়ার করব ক্লাসের ফাইলটা, এই স্টুডেন্ট ক্লাসটাকে লিংক করলাম। তারপরে কি বানাতে হয়, অবজেক্ট, হ্যাঁ, ডলার obj ইকুয়াল নিউ, হ্যাঁ, সেভ ক্যাটাগরি। অবজেক্ট ইকুয়াল নিউ ডেমো। তো যখন এই অবজেক্টটা আমরা পাচ্ছি ডলার obj, হ্যাঁ, অবজেক্ট সাইন, এর মাধ্যমে আমরা ডলার obj যে ফাংশনটা পাবো সেই ফাংশনের কাছে অ্যাড সাব কেন আসে, সরি আমি ডেমো কেন দিব বলেন তো, ডেমোর অবজেক্ট কেন বানাবো, আমাদের অবজেক্ট বানাতে হবে কার, স্টুডেন্টের অবজেক্ট। এই কারণে দেখেন ফাংশন ভুল আসছিল, এখন কিন্তু সেভ স্টুডেন্ট আসছে, সেভ স্টুডেন্ট আসছে। আমি কি পাঠাবো, ডলার আন্ডারস্কোর, ফর্মের সব ডাটা কোথায় আছে, পোস্টে, কারণ পোস্ট এটা একটা অ্যারে, আর যখন স্টুডেন্ট এই ডাটাটাকে ধরবে তখন এটাও একটা অ্যারে। কারণ আমি যে আগে 20 পাঠিয়েছিলাম আর ধরছিলাম কি এক্স দিয়ে, মনে আছে, ওইটা আমি পোস্ট পাঠালাম, এটা ধরলাম ডাটা দিয়ে, সমস্যা নাই তো, পোস্টের সব ডাটা কোথায় চলে আসবে, ডাটার মধ্যে চলে আসবে। তার মানে এই ডাটার মধ্যে আমার ফর্মের সব ডাটা আছে। আচ্ছা, বুঝলাম, আমার ফর্ম থেকে ক্লাসের মধ্যে ডাটা চলে আসলো। ফর্ম থেকে ক্লাসে ডাটা দেওয়ার নিয়ম কি তাহলে, ক্লাস, যে ক্লাসে আমি ডাটা দিতে যাব ওই ক্লাসকে লিংক করব, ক্লাসের অবজেক্ট তৈরি করব, বাটন প্রেস হয়েছে কিনা সেটা চেক করব, দেন অবজেক্টের মাধ্যমে ফাংশন কল করে পোস্টের ডাটা দিয়ে দিব, পেলাম। আর এই কাজটা কি, আমার ডেটাবেসে ডাটা ইনসার্ট করতে হবে, এটাকে মূলত এসকিউএল কমান্ড বলে। এসকিউএল কমান্ড গুলো হচ্ছে এরকম, ইনসার্টের পরিটা বড়, ইনসার্ট ইনটু, কোথায় ইনসার্ট করব, টিবিএল স্টুডেন্টে, ফিল্ডের নাম কি, স্টুডেন্ট নেম, তারপর ইমেল অ্যাড্রেস, দেন মোবাইল নাম্বার, তারপর এখানে লিখতে হয় ভ্যালুস, ভ্যালুস এর মধ্যে থেকে তিনটা ভ্যালু আমাকে পুট করে দিতে হবে। তিনটা ভ্যালু কোথায় আছে, ওই ডাটার মধ্যে আছে, ইন্ডেক্স আকারে আছে, ডলার ডাটা ইন্ডেক্স, ইন্ডেক্সের নাম কি, স্টুডেন্ট নেম, ওই ফর্মের নামগুলো, তারপরে ডলার ডাটা, তারপরে ইমেল অ্যাড্রেস, ডলার ডাটা মোবাইল নাম্বার। হলো, এটা কিন্তু কমান্ড শেষ। হ্যাঁ, এই কমান্ডটা আমাদের রান করাতে হবে, তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম, এই যে জায়গাটাই কনস্ট্রাক্টরটা কি, কনস্ট্রাক্টরটা হচ্ছে ইঞ্জিনের মতো,
আমার এই ক্লাসটা যদি একটা হয় গাড়ি, তাহলে গাড়ি চালানোর জন্য যে ইঞ্জিন রান করার দরকার আছে না, স্টার্ট দিতে হবে, আদারওয়াইজ তোমার গাড়ি চলবে না যতই আমি পিক আপ দিই আর গিয়ার দিই, রাইট? তো এটা যখন আপনি ধরেন ডেটাবেজে কোনো কিছু অ্যাকশন এক্সিকিউট করবেন, ডেটাবেজের সাথে কানেক্ট করতে হবে না? কোথাও কি কানেকশন আছে? পিএসপির সাথে ডেটাবেজের কানেকশনের জন্য কিছু রুলস আছে, সেটা আমরা এখানে লিখছি। আর কনস্ট্রাক্টরে লিখলে কি হয়, কনস্ট্রাক্টর এমন একটা ফাংশন, আপনি কল করেছেন সেভ স্টুডেন্টকে, যদি কনস্ট্রাক্টর থাকে ক্লাসে, সে আগে রান করবে, তারপর সেভ স্টুডেন্ট রান। মনে করেন আমার এই ক্লাসে 10টা ফাংশন আছে, আমি যে কোনো একটাকে কল করেছি, শুরুতে রান করবে কি কনস্ট্রাক্টর, তারপরে যাকে কল করা হয়েছে সেই ফাংশন। তো আমরা লিখি হোস্ট নেম, হোস্ট নেমটা নরমালি কি হয়, লোকাল হোস্ট হয় সকল ক্ষেত্রে। ইউজার নেমটা হচ্ছে রুট, ইউজার নেম রুটটা হচ্ছে লোকাল মেশিনের জন্য। পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, কোনো পাসওয়ার্ড থাকে না মাইস্কুয়েল, আমরা দেখেন না যখন মাইস্কুয়েল লিখলাম সরাসরি ঢুকে গেল। সো ইউজার নেমটা রুট এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, আর হোস্ট নেম লোকাল হোস্ট। ডলার কানেকশন ভেরিয়েবলের ভেতরে MySQL I connect, কানেক্ট অনেক কিছু রয়েছে। যে ডেটাবেজের নাম 4 নম্বর ফিল্ড হিসেবে আমরা ডেটাবেস বলে দিতে পারি। কি সেই ডেটাবেস, ডেটাবেসটার নাম আমরা কি লিখেছি, DBCI ব্যাচ কত 21। ফর্মেট ডাটা তো চলে আসছে পোস্টের মাধ্যমে, এই পোস্টের মাধ্যমে চলে আসছে না, ফর্মেট ডাটাটা এর মধ্যে আছে। সো এই পোর্ট টোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে না, পোর্ট সকেট এগুলো আরো অ্যাডভান্স লেভেল। এই ফাংশনে দেখেন এটা বিল্ট ইন ফাংশন MySQL I connect, এই বিল্ট ইন ফাংশনের মাধ্যমে কি হচ্ছে, আমি প্রথমে হোস্ট নেম পাঠাচ্ছি লোকাল হোস্ট, ইউজার নেম পাঠাচ্ছি রুট, পাসওয়ার্ড পাঠাচ্ছি ব্ল্যাঙ্ক, আর ডেটাবেসের নাম পাঠাচ্ছি। সকল কিছু যদি ঠিক থাকে তাহলে এর মধ্যে আসবে ট্রু, আদারওয়াইজ আসবে কি ফলস। আমি লিখছি এরকম, দেখেন ইফ ডলার কানেক্ট, তাহলে device and server connected, else জাস্ট চেক করার জন্য, হ্যাঁ, database server not connected। এই ফাইলটা কিন্তু রান করলে চলে না, এই ফাইলের সঙ্গে যখন স্টুডেন্ট ক্লাসের লিংক আছে না, এই যে অবজেক্ট আমি তৈরি করেছি, সো এটাকে লোড দিলে ওইটা রান হয়ে যাবে। দেখেন host के undefined nature, find variable user, notice undefined। হ্যাঁ কিছু তো ভুল আছেই, আমরা এখানে দিয়েছি হোস্ট নেম, এখানে আছে হোস্ট, খেয়াল করেছেন, হোস্ট নেম ইউজার নেম, আর এখানে আছে কি ইউজার, এই কারণে এখানে কানেকশন করতে পারে না ডেটাবেস এবং ডেটাবেস সার্ভার কানেক্ট। এটাকে একটু উল্টা করে লিখি, দেখেন এটা উল্টো করে লেখার মানে হচ্ছে, ধরেন এটার মানে উল্টোটা না,
যে যদি কানেকশন না হয়, কানেকশন হলে তো আমরা অ্যাজ ইট ইজ চলবো, কানেকশন না হলে ডাই করে দিব, এখানে লিখব সার্ভার নট কানেক্টেড, এতটুকু লিখব। যদি ধরেন কানেকশন ট্রু মানে কি, ইফে কি ঢুকবে? ট্রুর সামনে নট বসালে কি হয়? ফলস। ট্রু হলে ভেতরে চলে যাবে এবং সেভ টেপ করে ফেলবে। আর যদি ফলস আসে, এর মধ্যে কি আসে? ফলস, সামনে নট বসানো হয়েছে কি? ট্রু, তাহলে ডাই, ডাই মানে গেটে থামিয়ে দেওয়া হবে, লিখা দেখাবে কি? সার্ভার নট কানেক্টেড। আচ্ছা, এতটুকু গেল। এটাকে এভাবে লিখলে বেটার, অবজেক্ট ওরিয়েন্টেড তো, দিস কানেক্ট, এরকম লেখাটাই ওয়াইজ, এটাকে অবজেক্ট বলা হয়। নাও এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই এসকিউএল কমান্ডটাকে রান করে দিব। mysqli কোয়েরি, দেখেন প্রথমে লিখতে হয় mysqli লিংক কানেকশন, তারপরে কোয়েরিটা দিতে হয়। তো এই লিংকটা কি? এই লিংকটা হচ্ছে এইটা, কানেকশন হচ্ছে কোনটা? এই দিস কানেক্ট, এটাকে লিংক বলে। আর কোয়েরি কোনটা? এই এসকিউএলটা। বুঝতে পেরেছেন? যখনই সেভ হয়ে যাবে, এই ফাংশন যদি ট্রু রিটার্ন করে তাহলে তো সেভ, আর ফলস হলে কি এখানে এসকিউএল এর এরর দেখে। এবার একটু চেক করি যে ডাটাবেসে ডাটা যাচ্ছে কিনা। আমার কিন্তু হয়ে গেছে কোডিং, হ্যাঁ, যে উপরে আমি ডাটাবেস কানেক্ট করলাম, নিচ থেকে কমান্ড লিখে মাইস্কুয়েল কোয়েরি, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন মাইস্কুয়েল এর, লিংকটা দিয়ে দিলাম। লিংক না দিলে কোন কানেকশন সেটা সে বুঝবে না, আর কোয়েরি চালিয়ে ডাটাবেসে ডাটা ইনসার্ট করে দেবে। এখানে যদি ফিল্ডের নাম ওলট পালট ভুল আসে এরর দেখাবে। দেখেন দেখেন undefined variable con, line number 11. Oh, 8, not this. এবার ঠিক আছে না? কানেকশন হয়ে গেছে, খেয়াল করেছেন? কানেকশন হয়ে গেছে। নাও Farhad Hossain at yahoo.com, সাবমিট। সেভ হয়ে কোথায় চলে আসলো? এই পেজে। এখানে আমরা মেসেজ দিয়ে দিতে পারি, যদি টেবিলে যাই ব্রাউজিং ডাটা, কোনো রেকর্ড নেই, কোনো এরর কিন্তু দেখাচ্ছে না। একটু খেয়াল করেন, সেভ হয় নাই, তার মানে কোনো সমস্যা ডেফিনেটলি রয়েছে, বা ডেটাবেসে ডাটা আসে নাই। এটা এইভাবে লিখি বেটার, ইফ দিস ট্রু হলে ভেতরে আসবে, রাইট? ট্রু হলে ভেতরে আসবে, ইকো সেভ ডাটা successfully, else mysqli error, এররটা কি? দিস কানেকশন। তাহলে আমাকে আদারওয়াইজ সে আমাকে একটা এরর দেখাবে, যে কারণে সেভ হয় নাই। আচ্ছা, আমাদের এসকিউএল এ একটু সমস্যা দেখাচ্ছে যে ডাটাটা কোনো কারণে সেভ হচ্ছে না। আমি লজিক্যাল ওয়েতে করে নিয়েছি যে যদি কোনো এরর না থাকে সেভ ডাটা সাকসেসফুলি দেখাবে, তারপরে
যদি কোনো এরর থাকে ডেটাবেস এররটা এখান থেকে শো করবে, যেটা আমাদের এতক্ষণ পর্যন্ত দেখাচ্ছিল। তো আমি একটু চেক করি এই ডাটাটাকে যদি সাবমিট করি এবং যদি দেখাই সেভ ডাটা সাকসেসফুলি, দ্যাট মিন্স ডেটাবেসে সেভ ডাটা সাকসেসফুলি, দ্যাট মিন্স ডেটাবেসে ডাটা গিয়েছে। লেটস চেক। এই যে দুইবার হিট করাতে দুইবার কিন্তু ডেটাবেসে ডাটা আসছে আমার। তো সেম ডাটাই আসে, কারণ কোনো ভ্যালিডেশন নেই। এবার যেটা করি এখান থেকে মেসেজটা এবং এক্সিট থেকেও এই মেসেজ যেটা আমরা দুইভাবে করতে পারি, ঠিক আছে। এখানে এক্সিট না দিয়ে ইকো না লিখে যেটা করা হয়ে থাকে যেভাবে লিখতে হয় মেসেজ, এখান থেকে হবে কি সেভ ডাটা সাকসেসফুলি, এটা আমি এখান থেকে রিটার্ন কি করব মেসেজ। আবার এখানে যদি আসে এলস মানে কি ডাটা সেভ হয় নাই, এসকিউএল এরর। সো এখান থেকে আমি মেসেজ যেটা দিব ডাটা নট সেভ, প্লিজ সার্ভার এরর, ডাটা নট সেভ। তাকে এরকম একটা মেসেজ, এবং মেসেজটা আমি কি করব রিটার্ন। রিটার্ন উপর থেকে সেভ হয়ে গেলে এর ভেতরে এই টেক্সটটা থাকবে, সেভ না হয়ে গেলে এই টেক্সটটা থাকবে। সো এই ভেরিয়েবলটা আমি এখান থেকে রিড করব যেখান থেকে ফাংশনটা কল করা হয়েছে, ইকুয়াল ডলার মেসেজ। তাহলে এখানে আমাদের মিস্টেকটা কি হয়েছিল কমান্ডে, তাই না, ইনসার্ট টিটা বসে নাই, রাইট। মিস্টেকটা কি ছিল ইনসার্টের এই টিটা স্পেলিং মিস্টেক ছিল বা টাইপিং মিস্টেক, এটা বসে নাই। আচ্ছা লেটস চেক যে এখানে গিয়ে আমরা মেসেজটাকে ধরবো, মেসেজটাকে ধরলে যে রিটার্ন করলে এটা এখানে চলে আসবে না, তারপরে এখান থেকে আমি তাকে দেখিয়ে দিব কোথায় দেখাবো মেসেজটা। আমরা মেসেজের লোকেশনটা দেখি, এই যে অ্যাড স্টুডেন্ট বা এই বর্ডারের নিচ দিয়ে আমি দেখাবো। স্টাইল কালার গ্রিন, পিএইচপি দিয়ে ইফ এভাবে লিখছি, ইসেট দিতে হবে, আদারওয়াইজ প্রথমবারই তো মেসেজ দেখানোর চেষ্টা করবে, তাই না। মেসেজ ইকো ডলার মেসেজ, এরপর আনসেট ডলার মেসেজ, ইকো ডলার মেসেজ আনসেট ডলার। মানে যদি সেট থাকে না, মেসেজটা যদি থাকে তাহলে মেসেজটা দেখাবে, তারপর সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেবে। তো আমি যদি প্রথমবার এই পেজটাতে আসি, যেন কোনো রেকর্ড নেই, এখন আমার ডেটাবেসে দুইটা রেকর্ড রয়েছে। নাও আমি যদি বলি নতুন একটা রেকর্ড দিব শাহিল আলম, সাবমিট, সেভ ডেটা সাকসেসফুলি। রেয়ার কেসে ওই মেসেজটা আমার ডেটাবেস সার্ভারে কোনো গন্ডগোল হলে না ওই মেসেজটা আসতে পারে, দেখেন আমার রেকর্ড, খেয়াল করেছেন। সো সাকসেসফুলি ডাটা কিন্তু স্টোর হলো। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং এই পার্টটা বা এই পার্ট ক্লাসটা খুব ভালো মতো রপ্ত করতে হবে। বুঝতে পেরেছি।